আসসালামু আলাইকুম। মুশফিকুস সালেহিন স্বাগত জানাচ্ছি এনটিভির দুপুরের খবরে। ক্রাউন 7 শিরোনাম দেখছিলেন, এবারে পুরো খবর। খালেদা জিয়ার স্বাস্থ্যের আরও খবর জানাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী ইফতেখার রেজা। ইফতেখার, খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে সবশেষ কী তথ্য আছে আপনার কাছে, আর উপস্থিত নেতাকর্মীদের প্রতিক্রিয়া কেমন দেখছেন? এখন পর্যন্ত আমরা যতটুকু জানতে পেরেছি, বেলা 12:30টার সময় বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AJM জাহিদ হোসেনের গণমাধ্যমে কথা বলার কথা ছিল এবং বিস্তারিত বিষয়গুলো জানানোর কথা ছিল, কিন্তু এখন পর্যন্ত তিনি গণমাধ্যমের সামনে আসেননি বা কথা বলেননি। তিনি মূলত কথা বললে আমরা বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের যে সর্বশেষ তথ্য সে বিষয় সম্পর্কে আমরা জানতে পারবো। তবে আমি আপনাকে জানাতে পারি যে 3 দেশের যে চিকিৎসক রয়েছে, যুক্তরাজ্যের রিচার্ড বিল সহ চীনের 9 সদস্য বিশিষ্ট 2 ভাগে ভাগ হয়ে বা ঢাকায় এসেছেন দুটি টিম, যে চীনের 2 বিশেষজ্ঞ চিকিৎসক এবং বাংলাদেশের যারা চিকিৎসক ছিলেন তারা সবাই মিলে বেগম খালেদা জিয়ার চিকিৎসা দিচ্ছেন এবং তার যে অতীতের যে চিকিৎসার যে রেকর্ড রয়েছে সেই রেকর্ডগুলো নিয়ে মূলত তারা পর্যবেক্ষণ করছেন যে পরবর্তী চিকিৎসার ধাপগুলো কেমন হবে সেটি মূলত নির্ধারণ করবার জন্যই। এবং আমি আপনাকে জানিয়ে রাখতে চাই যে ডাক্তার জাহিদ হোসেন কিছুক্ষণের মধ্যেই তিনি চলে আসতে পারেন গণমাধ্যমের সামনে এবং তিনি মূলত গত পরশুর পর আজকে একদিন বাদ দিয়ে সর্বশেষ আপডেট জানাবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার। এবং এর সাথে আরও একটি বিষয় যে বেগম খালেদা জিয়া মূলত ডায়াবেটিক, হৃদরোগ, আর্থ্রাইটিস সহ বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন এবং তিনি সর্বশেষ গত 23 নভেম্বর শ্বাসকষ্ট নিয়ে মূলত রাজধানী ঢাকার এভারকেয়ার হাসপাতালে তিনি ভর্তি হন এবং এখন পর্যন্ত তিনি এখানেই চিকিৎসাধীন রয়েছেন। তো এই ছিল এভারকেয়ার হাসপাতাল থেকে বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের সর্বশেষ তথ্য। জানছিলাম বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের খবর। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা করে আজও দেশের বিভিন্ন স্থানে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মাদারীপুর নতুন বাসস্ট্যান্ড সংলগ্ন একটি কমিউনিটি সেন্টারে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেয়। দোয়া করা হয় আপসহীন নেত্রীর সুস্থতা কামনায়। কুমিল্লার নাঙ্গলকোটে খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় জাসাস কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক শামসুদ্দিন দিদার সহ অন্যরা উপস্থিত ছিলেন। এছাড়া দেশের বিভিন্ন স্থানে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এ সময় বিএনপি নেতারা বলেন, বেগম খালেদা জিয়া শুধু দলের সম্পদ নয়, তিনি গণতন্ত্র ও সার্বভৌমত্বের প্রতীক। গণঅভ্যুত্থান পরবর্তী ঐতিহাসিক নির্বাচনে দায়িত্ব পালনের জন্য স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে 64 জেলার পুলিশ কর্মকর্তা নির্বাচন করা হয়েছে বলে মন্তব্য করলেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টা কার্যালয়ে 64 জেলার ঊর্ধ্বতন কর্মকর্তাদের উদ্দেশ্যে বক্তব্যে তিনি একথা বলেন। তিনি বলেন, এবারের নির্বাচন কোনো সাধারণ নির্বাচন নয়, গণঅভ্যুত্থান পরবর্তী নির্বাচন। কোনো ধরনের পক্ষপাতিত্ব না করে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি। শুধু কাগজে লেখা দায়িত্ব পালন না করে বাহিনীর সদস্যদের সৃজনশীল হওয়ার কথাও বলেন তিনি। এই নির্বাচন সেই নির্বাচন যেখানে বিল্ডিং কোড তৈরি হবে, যারা বিল্ডিং কোডটা তৈরি করবে তাদের হাতে এই দায়িত্ব দেওয়ার জন্য। তার সঙ্গে যে গণভোট আসছে, এটা শুধু 5 বছরের নির্বাচন, সনাতন নির্বাচন তা না, এটার একটু বড় গুরুত্বপূর্ণ জিনিস হলো গণভোট। সেটা হলো বিল্ডিং কোড। এই বিল্ডিং কোডটা আমরা তৈরি করে দিয়ে যাব, যেটা শতবর্ষ ধরে এই দেশকে, এই জাতিকে সামনে এগিয়ে নিয়ে যাবে। কাজে এই দায়িত্ব, এই ঐতিহাসিক দায়িত্ব যে পেয়েছ, এটার জন্য আল্লাহর কাছে শুকরগুজারি করো যে আমাদেরকে এই দায়িত্ব পালন করার সুযোগ দিয়েছে। সুপ্রিম কোর্টের রেফারেন্সের আলোকে অন্তর্বর্তী সরকারের নেয়া শপথ ও গঠন প্রক্রিয়া বৈধ ঘোষণা করে হাইকোর্টের দেয়া রায় বহাল রেখেছে আপিল বিভাগ। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 7 সদস্যের পূর্ণাঙ্গ বেঞ্চ রিটকারীর লিভ টু আপিল খারিজ করে এ আদেশ দেন। আদেশে আদালত বলেছেন, অন্তর্বর্তী সরকারের শপথ ও গঠন প্রক্রিয়া চ্যালেঞ্জ করা রিট খারিজ করে দেয়া হাইকোর্টের আদেশ যথার্থ ও সঠিক। অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, বর্তমান সরকারের বৈধতার জন্য পরবর্তী সংসদের অনুমোদনের প্রয়োজন নেই।
হাসান জাবেদের রিপোর্ট। জুলাই অভ্যুত্থানে দেশ থেকে বাধ্য হন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর সংবিধানের ১০৬ অনুচ্ছেদের আলোকে সুপ্রিম কোর্টের মতামত নিয়ে গত বছরের ৮ আগস্ট ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের শপথ পড়ান রাষ্ট্রপতি। সেই শপথের বৈধতা চ্যালেঞ্জ করে গত বছরের ডিসেম্বরে হাইকোর্টে রিট করেন সিনিয়র আইনজীবী মহসিন রশিদ। সেই রিট খারিজ করে হাইকোর্ট বলে, দেশের জনগণ বৈধতা দেওয়ায় অন্তর্বর্তী সরকার নিয়ে কেউ প্রশ্ন তুলতে পারবে না। তারপর সেই রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল করেন রিটকারী। শুনানি শেষে আপিল বিভাগ পর্যবেক্ষণ সহ হাইকোর্টের রায় বহাল রাখে। আপিল বিভাগ সর্বসম্মতিক্রমে বলেছেন তারা হাইকোর্টের রায়ের মধ্যে কোনো ভ্রান্তি, ভুল, বেআইনি কোনো কিছু পাননি। সুতরাং ওনার সিপিটা রিজেক্ট করেছেন উইথ অবজারভেশনস। এখন সেই অবজারভেশনসগুলো কি, এটা এখন আমরা হাতে পাইনি। সুপ্রিম কোর্টও ওপিনিয়ন দিয়েছেন। এইটা নিয়ে প্রশ্ন করার আর এইটার সাথে গণঅভ্যুত্থান পরবর্তী সরকারের বৈধতা অবৈধতা নির্ভর করে না। লিভ টু আপিলে পক্ষভুক্ত হয়ে বক্তব্য রেখেছিলেন সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির ও ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। রায়ের পর তারা বলেন, জনগণের বৈধতাই সবচেয়ে বড় বৈধতা। বৈধতার ভিত্তি জনগণের আস্থা ও বিশ্বাস। এই রায়ের ফলে বর্তমান সরকারের বিভিন্ন কর্মকাণ্ড, বিশেষ করে 3টা ম্যান্ডেট, নির্বাচন, বিচার এবং সংস্কার সম্পর্কের বৈধতার ব্যাপারে আর কোনো প্রশ্ন থাকবে না। এই রায়ের ফলে বাংলাদেশের সংবিধানের যে শূন্যতার কথা অনেকেই আর্গুমেন্ট করেছেন, যে ভ্যাকুয়ামের কথা অনেকেই আর্গুমেন্ট করেছেন, এই ভ্যাকুয়ামের আর কোনো জায়গা থাকবে না। রাষ্ট্রপতির বিশেষ রেফারেন্স অনুযায়ী তৎকালীন প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন 7 সদস্যের আপিল বিভাগ গত বছরের 8 আগস্ট মতামত দেন। সেখানে বলা হয়, রাষ্ট্রের সাংবিধানিক শূন্যতা পূরণে জরুরি প্রয়োজনে রাষ্ট্রপতি রাষ্ট্রের নির্বাহী কার্য পরিচালনার জন্য অন্তর্বর্তী ব্যবস্থা হিসেবে প্রধান উপদেষ্টা ও অন্য উপদেষ্টাদের নিয়োগ দিতে পারবেন এবং তাদের শপথ পাঠ করাতে পারবেন। হাসান জাবেদ, এনটিভি নিউজ, ঢাকা। বাম গণতান্ত্রিক জোটের প্রধান উপদেষ্টা কার্যালয় অভিমুখে সমাবেশ যাত্রা কাকরাইল মোড়ে আটকে দিয়েছে পুলিশ। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশ শেষে প্রধান উপদেষ্টার কার্যালয়ের দিকে যেতে চাইলে পুলিশ বাধা দেয়। এক পর্যায়ে পুলিশ লাঠিচার্জ করলে বাম নেতাকর্মীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি হয়। তামজিদ সুমনের রিপোর্ট। লালদিয়া ও পানগাঁও টার্মিনাল ইজারা চুক্তি বাতিলের দাবিতে প্রধান উপদেষ্টার কার্যালয় অভিমুখে সমাবেশ যাত্রা কাকরাইল মোড় অতিক্রম করতে গেলে সেখানেই বাধার সম্মুখীন হয় বাম গণতান্ত্রিক জোটের নেতাকর্মীরা। পুলিশি বাধা অতিক্রমের চেষ্টা করলে নেতাকর্মীদের সাথে পুলিশের ধস্তাধস্তি হয়। এক পর্যায়ে পুলিশ লাঠিচার্জ করলে সেখানেই আহত হন বেশ কয়েকজন। এ সময় কাকরাইল মোড়েই অবস্থান করে বিক্ষোভ প্রদর্শন করেন তারা দেখছেন যে আমাদেরকে ঠেলে ঠুলে এখন ওই যমুনায় যাবে। ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব তো প্রথম দিন বলেছিল যে যারা এই ধরনের বন্দরের বিরুদ্ধে অবস্থান নেবে তাদের প্রতিহত করা হবে। আমি জানি না উনি সেই কারণে পুলিশ দিয়ে আমাদের আটকিয়েছে কিনা। এর আগে জাতীয় প্রেস ক্লাবের সামনে সংক্ষিপ্ত সমাবেশে বাম গণতান্ত্রিক জোটের বক্তারা বলেন, পতেঙ্গা টার্মিনাল সহ লাভজনক বন্দর বিদেশিদের হাতে দেয়া যাবে না। বহুজাতিক সংস্থার কাছে আমাদের বন্দর এবং অন্যান্য স্থাপনা তুলে দেওয়ার জন্য তারা একের পর এক কাজ করে যাচ্ছে। চট্টগ্রাম বন্দরের মুখে নিউ বোরিং কন্টেইনার টার্মিনাল সহ অন্যান্য টার্মিনালগুলো বিদেশি কোম্পানির কাছে দিলে আমাদের জাতীয় স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং নিরাপত্তা মারাত্মক হুমকির মুখে পড়বে। যুক্তরাষ্ট্র ও ভারতের সাথে করা সকল গোপন চুক্তি প্রকাশ ও অসম চুক্তিগুলো বাতিল করার দাবি জানান বক্তারা। তামজিদ সুমন, এনটিভি নিউজ, ঢাকা। সরকারের অনুমোদন ছাড়াই সয়াবিন তেলের দাম বাড়ানোয় কোম্পানিগুলোর বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে সরকার। এমন কথা জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। সকালে রাজধানীর ফার্মগেটে জুট ডাইভার্সিফিকেশন প্রমোশন সেন্টারে আয়োজিত অনুষ্ঠান শেষে তিনি কথা বলেন। বাণিজ্য উপদেষ্টা জানান, ব্যবসায়ীরা সরকারের নির্দেশনা উপেক্ষা করে তেলের দাম বাড়ানো অযৌক্তিক। তিনি বলেন, পাট শিল্প নিয়ে আবেগের বশবর্তী হয়ে সিদ্ধান্ত নেওয়ার কারণে খাতটি পিছিয়ে গেছে। বস্ত্রশিল্প নিয়ে একই ভুল করা যাবে না। বস্ত্রশিল্পের উন্নয়নে বাস্তবভিত্তিক সিদ্ধান্তের মাধ্যমে পুরো রপ্তানি খাতকে $100 বিলিয়ন উন্নীত করতে চায় সরকার। আগামী বাণিজ্য মেলায় 10 লাখ পাটের ব্যাগ বিক্রির লক্ষ্য নির্ধারণ করা হয়েছে বলেও জানান উপদেষ্টা।
আমাদের কথা অনুযায়ী করেননি ওনারা ওনাদের সিদ্ধান্ত অনুযায়ী করেছেন। এটা তো কালকে আমি স্পষ্ট করেছি। ব্যবস্থা নিতে চেয়েছি, তাদেরকে আমরা কারণ দর্শানোর নোটিশ জারি করেছি। অ্যাট দ্য সেম টাইম আমরা মিটিংয়ে আসার জন্য আমন্ত্রণ জানিয়েছি। উদ্যোক্তাদের বিনিয়োগ এবং তাদের নেতৃত্ব, সাথে আমাদের যে 71টা ইনস্টিটিউটে আমরা যে হাজার হাজার টেক্সটাইল গ্র্যাজুয়েট তৈরি করছি, তাদের যে ফাংশনাল নলেজ, এই তিনটার যে সমন্বিত এক প্রচেষ্টা, যার মাধ্যম দিয়ে আমরা যে $100 বিলিয়ন একটা লক্ষ্য অর্জন করতে যাচ্ছি, এই লক্ষ্য অর্জনটা যেন ওই রঙিন স্বপ্নের মতো ফানুস না হয়। যুক্তরাষ্ট্রে বিদেশি দক্ষ কর্মী আনার সবচেয়ে বড় ভিসা কর্মসূচি H1B ভিসার আবেদনকারীদের যাচাই বাছাই প্রক্রিয়া আরও কঠোর করার নির্দেশ দিয়েছে মার্কিন প্রশাসন। রয়টার্স জানায় H1B ভিসা নিয়ে কঠোর পদক্ষেপের অংশ হিসেবে এবার এই নির্দেশনা দেওয়া হলো। গত মঙ্গলবার বিদেশে মার্কিন দূতাবাসগুলোতে একটি তারবার্তা পাঠানো হয়। সেই তারবার্তায় কনসুলার কর্মকর্তাদের H1B ভিসা আবেদনকারী ও তাদের সঙ্গে ভ্রমণকারী পরিবারের সদস্যদের জীবন বৃত্তান্ত পর্যালোচনা করার নির্দেশ দেওয়া হয়েছে। আবেদনকারীদের ভুল তথ্য বিভ্রান্তি ছড়ায় কিনা তা খতিয়ে দেখতে বলা হয়েছে। মার্কিন আইন বহির্ভূত কোনো কাজে জড়িত থাকলে তার আবেদন গ্রহণ করা হবে না। সকল ভিসা আবেদনকারী এই নীতির আওতায় থাকলেও H1B আবেদনকারীদের জন্য আরও কঠোর পর্যালোচনা করার কথা বলা হয়েছে। এই ছিল দুপুরের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন NTV অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 5টায় দেশের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।